ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প সত্যান্বেষী। আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। দারোগা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিলেন, হত্যাকারী কে? আপনার কোনো সন্দেহ হয় কি? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানলাটা নির্দেশ করিয়া বলিল, ওই জানলাটা হত্যার কারণ। দারোগা সচকিত হইয়া বলিল, জানলা হত্যার কারণ? আপনি কি বলতে চাইছেন হত্যাকারী ওই জানলা দিয়ে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঢুকে পড়েছিল। দারোগা মৃদু হাসিয়া বলিলেন, আপনার বোধহয় স্মরণ নেই যে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্মরণ আছে। দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বলিলেন, তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করবার পর বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হতে পারে? অতুল মুখ টিপিয়া হাসিয়া বলিল, খুব সহজে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিলেন। তিনি বলিলেন, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাটাই ঢোকেনি। দেখছেন না দরজায় যে ইয়েল লক লাগানো। অতুল বলিল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভিতর থেকে ছাড়া খোলবার উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবিতে ভাবিতে বলিলেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন, তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলিল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বলিলাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বলিলেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এ অনুমানও তো করা সম্ভব বলে মনে হয় না। অতুল বলিল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও ঠিক বলেছেন অতুলবাবু, ও কথাটা আমার খেয়ালই নেই। দারোগা একটু মুরব্বিয়ানাভাবে বলিলেন, আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠল। যদি সত্যি একটা হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে কোনো সন্দেহ নেই। কারোর উপর আপনাদের সন্দেহ হয়? বলে উপস্থিত সকলের মুখের দিকে চাহিলেন। সকলে নীরবে মাথা নাড়িলেন। অনুকূলবাবু বলিলেন, দেখুন, এ পাড়ায় প্রায়ই একটা দুটো খুন হয়। এ খবর অবশ্য আপনার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের বাসার প্রায় সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখলে মনে হয় যে সবগুলো হত্যাই এক সুতোয় গাঁথা। অবশ্য যদিও অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। দারোগা বলিলেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলিল, দারোগাবাবু যদি এই খুনের কিনারা করতে চান, তাহলে ওই জানলাটার কথা একবার স্মরণে আনবেন। দারোগা ক্লান্তভাবে কহিলেন, সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুলবাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানা তল্লাশ করতে চাই। তারপর ওপরে নিচে সব ঘরই পুঙ্খানুপুঙ্খরূপে খানা তল্লাশ করা হইল, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যাহার দ্বারা এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত করা হইতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হইল, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুঁড়ের শূন্য খাপটা বিছানার পাশেই পুড়িয়াছিল। তিনি নিজে ক্ষৌর কার্য করিতেন, একথা আমরা সকলেই জানিতাম। খাপটা চিনিতেও কষ্ট হইল না। অশ্বিনীবাবুর মৃতদেহ পূর্বেই স্থানান্তরিত করা হইয়াছিল। অতঃপর তাহার দরজায় তালা লাগাইয়া শিলমোহর দিয়া দারোগা বেলা 1:30 নাগাদ প্রস্থান করিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হইয়াছিল। বৈকালে তাহার পুত্ররা ও অন্যান্য নিকট আত্মীয়বর্গ আসিয়া উপস্থিত হইলেন।
আমরা অনাত্মীয় হইলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত হইয়াছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ লইয়াও কম আশঙ্কা হয় নাই। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার ঘটিয়া থাকিতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কোথায়? মলিন সশঙ্ক অবসন্নতার ভিতর দিয়া এই বিপদ ভারাক্রান্ত দুর্দিন কাটিয়া গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়া দেখিলাম তিনি স্তব্ধ গম্ভীর মুখে বসিয়া আছেন। এই একদিনের ঘটনায় তাহার শান্ত নিশ্চিন্ত মুখের উপর কালো কালো রেখা পড়িয়া গিয়াছে। আমি তাহার পাশে বসিয়া বলিলাম, বাসার সকলেই তো মেস ছেড়ে চলে যাওয়ার জোগাড় করেছেন। ম্লান হাসিয়া অনুকূলবাবু বলিলেন, তাহাদের আর দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো খুন সম্ভব হতে পারে না। প্রথমত হত্যাকারী উপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিকালে বন্ধ থাকে, এ তো আপনারা সকলেই জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দেয়া তাকে খুন করিল কি করে? এও কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা খুন হয়নি এ কথা নিশ্চিন্ত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্পদিন হলো এসেছেন, তার বিষয়ে আমরা কিছুই জানি না। আমি চমকে উঠিয়া বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করিয়া বলিলেন, অতুলবাবু লোকটিকে আপনার কীরকম মনে হয়? আমি বলিলাম, অতুল? না না, এ কখনো সম্ভব না। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বলিলেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এই কাজ করতে পারেন না। তাহলে বাকি থাকে কি? কিন্তু আত্মহত্যা করবারও তো কোনো কারণ থাকা চাই। সে কথাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে এই পাড়ায় একটা কোকিনের গুপ্ত সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের সর্দার কে তা কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বলিলেন, এখন মনে হচ্ছে অশ্বিনীবাবুই যদি ওই সম্প্রদায়ের সর্দার হয়ে থাকেন। আমি স্তম্ভিত হইয়া বলিলাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বলিলেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন তাতে এই সন্দেহই ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যধিক ভয় হলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতিস্থতার ঝোঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এই অনুমান কি সঙ্গত বলে মনে হয় না? এই অভিনব থিওরি শুনিয়া আমার মাথা একেবারে গুলাইয়া গিয়াছিল। আমি বলিলাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করিতে পারিতেছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলেন। ডাক্তার উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, কাল তাই বলবো। এ সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3 দিন কোনো মতে কাটিয়া গেল। মনের মধ্যে একান্ত অশান্তির উপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করিতেছেন, কিন্তু আবার পালাইয়াও যাইতে পারিতেছেন না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাইয়া আসিতেছে তাহার ইশারা পাইতেছিলাম, কিন্তু সে ব্যক্তি কে তাহা অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধরাস করিয়া উঠিতেছিল। আচ্ছা, পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসে সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিলেন। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশীয় ঔষধ ব্যবহার করিতেন না। দরকার হইলেই আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনিতেন।
প্রায় মাসে মাসে তাহার এক বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজের অর্ধাংশটা নামাইয়া রাখিয়া বলিল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া তাহার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতার নাম দেখিয়া বলিল, এরিফ অ্যান্ড হ্যাভেল। এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি করে? ডাক্তার মৃদু হাসিয়া বলিলেন, এত লোকে যে ওষুধ নিতে আসে, তারা কি আর ছেলে খেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসে অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু একটু হাসিলেন, কিছু বলিলেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের কথা কিছু আছে নাকি? আছে বলি আমি পড়িয়া শোনাইলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করিয়াছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে। আশা করা যাইতেছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হইবে। এই আশা করা পর্যন্ত ছাই হবে। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া বলিয়া উঠিলেন, এ কি দারোগাবাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে দুইজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করিয়া একেবারে অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধানী সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হস্তে করাত করিয়া হাত করা পড়াইয়া দিল। আমরা সভয়ে উঠিয়া দাঁড়াইয়াছিলাম। অতুল বলিল, এ কি? দারোগা বলিলেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুলচন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হইতেছে। আপনারা দুজনে একে অতুলচন্দ্র মিত্র বলে শনাক্ত করেছেন? নিঃশব্দে অভিভূতর মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলিল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। অতুলকে তাহাতে তুলিয়া দিয়া পুলিশ সদল বলে চলিয়া গেল। পাংশুমুখে ডাক্তার বলিলেন, অতুলবাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিচ্ছু বোঝবার উপায় নেই। আমার মুখের থেকে কথা বাহির হইল না। অতুল হত্যাকারী! এই কয়দিন তাহার সহিত একত্র বাস করিয়া তাহার প্রতি আমার মনে একটা প্রীতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এতই মধুর যে আমার হৃদয় এই স্বল্পকালের মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল কিনা হত্যাকারী! কল্পনার অতীত বিস্ময়, ক্ষোভে, মর্মপীড়ায় আমি যেন দ্বিধাগ্রস্ত হইয়া গেলাম। ডাক্তার বলিলেন, এই জন্যই অজ্ঞাত কুলশীল লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড়? আমার কিচ্ছু ভালো লাগিতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানাহার করিবারও প্রবৃত্তি হইল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রহিয়াছে, সেদিকে চাহিয়া আমার চক্ষে জল আসিয়া পড়িল। অতুলকে যে কতখানি ভালোবাসিয়াছি তাহা বুঝিতে পারিলাম। অতুল যাইবার সময় বলিয়া গিয়াছে, সে নির্দোষ। আচ্ছা, তবে কি পুলিশ ভুল করিল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত হন, সে রাত্রে সমস্ত স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝে বালিশের উপর কান পাতিয়া ডাক্তারের সহিত অশ্বিনীবাবুর কথাবার্তা শুনিয়াছিল। কেন শুনিতেছিল? কি উদ্দেশ্যে? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমাইয়া পড়িলাম। একেবারে সকালে ঘুম ভাঙিল। ইতিমধ্যে অতুল যদি... কিন্তু অতুল গোড়া হইতেই বলিতেছে খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী, সে কি এমন কথা বলিয়া নিজের গলায় ফাঁসি পড়াইবার চেষ্টা করিবে? কিংবা এমন তো হইতে পারে যে নিজের উপর হইতে সন্দেহ ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যে অতুল এই কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে হত্যা, তখন সে কখনোই হত্যাকারী নহে।
এইরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন লইয়া আমি বিছানার উপর ছটফট করিতে লাগিলাম। কখনো উঠিয়া ঘরে পায়চারি করিতে লাগিলাম। এমনি করিয়া দ্বিপ্রহর অতীত হইয়া গেল। বেলা 3টে বাজিল। হঠাৎ মনে হইল কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ লইয়া আসি। এরূপ অবস্থায় পড়িলে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাহাকেও চিনি না। যাহা হোক, একটা উকিল খুঁজা বাহির করা দুষ্কর হইবে না বুঝিয়া একটা জামা গলাইয়া লইয়া তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি। এমন সময় দরজা ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখেই অতুল। অতুল বলিয়া আমি আনন্দে তাহাকে প্রায় জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এ আন্দোলন মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেল। তা তুমি কোথায় চলেছ? একটু অপ্রতিভভাবে বলিলাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার হাত চাপিয়া দিয়া বলিল, আমার জন্য? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে আসিলাম। অতুল ময়লা জামাটা খুলিতে খুলিতে বলিল, উহ, মাথাটা ঝাঁঝা করছে। সমস্ত দিন খাওয়া নেই, দাওয়া নেই। তুমিও দেখছি খাওনি দাওনি। বেচারি, চলো চলো, মাথায় 2 ঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক। নাড়ি একেবারে চুইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলিয়া বলিবার চেষ্টা করলাম, অতুল তুমি? আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না? অতুল মৃদুকণ্ঠে বলিল, সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা ধরেছে দেখছি। যা হোক, চান করলেই সেরে যাবে বোধহয়। ডাক্তারবাবু প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া অতুল বলিল, ঘষা দোয়ানির মতো আমি আবার ফিরে এলো। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি? আমার অবস্থাও প্রায় এইরকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বলিলেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মিস। এমনিতেই সকলে পালাই পালাই করছে, তার উপর যদি আবার আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার না কোনো বিদ্বেষ নেই, কিন্তু। অতুল বলিল, না না, সে কি কথা? আমি এখন দাগি আসামি। আমাকে আশ্রয় দিয়ে আপনি কেন বিপদে পড়বেন বলুন তো? বলা তো যায় না, শেষে হয়তো পুলিশ আপনাকেও অ্যাডিং অ্যাবেটিং চার্চে ফেলে দেবে। তা আজই কি চলে যেতে বলেন নাকি? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া অনিচ্ছা ভরে বলল, না মানে আজ রাত্রে থাকুন, কিন্তু কাল সকালেই। নিশ্চয়ই, কাল আর আপনাদের বিরক্ত করব না। যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই। বলিয়া সে হাসিল। ডাক্তার তখন থানায় কি হইল জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়া স্নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বলিলেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন বুঝতে পারছি, কিন্তু কি করি বলুন তো? একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি, সেটা কি নিরাপদ হবে? আপনি বলুন। বাস্তবিক এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাহাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়িলাম। বলিলাম, তা আপনার মেস, আপনি যা বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলিয়া স্নানঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম। ডাক্তার লজ্জিত মুখে বিমর্ষভাবে বসিয়া রহিলেন। স্নানাহার শেষ করিয়া ঘরে ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু ঘরে ঢুকিলেন। ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরিলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বলিলেন, অতুলবাবু আপনি? অতুল মৃদু হাসিয়া বলিল, আমি বটে ঘনশ্যামবাবু। তা আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বলিলেন, কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলিয়া একটা ঢোক গিলিয়া তিনি নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল। সে মৃদুকণ্ঠে বলিল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে বোধ হয় 58।
ঘনশ্যামবাবু আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধেবেলা অতুল বলিল, ও হে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলাতি তালায় কি গোলমাল হইয়াছে। গৃহস্বামীকে ডাকিয়া খবর দিলাম। তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলিতি তালায় এই এক মুশকিল, ভালো আছে তো আছে, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভাল, যা হোক কালই মেরামত করিয়ে দেব বলিয়া তিনি নামিয়া গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলিল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? আমি বললাম, ডাক্তারের কাছে এক পুড়ে ওষুধ নিয়ে খাও না। অতুল বলিল, হোমিওপ্যাথি ওষুধ, তাতে সারবে? আচ্ছা দেখা যাক, হুমো পাখির জোর। আমি বলিলাম, চলো, আমার শরীরটাও ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিবার উপক্রম করিতেছেন। আমাদের দেখিয়া জিজ্ঞাসুভাবে মুখের দিকে চাহিলেন। অতুল বলিল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে আইল, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হয়ে বলিল, বিলক্ষণ, পারি বই কি, পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন, এক্ষুনি ওষুধ দিচ্ছি বলিয়া আলমারি হইতে নতুন ঔষধ পুড়িয়া করিয়া আনিয়া দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন গে, কাল সকালে আর কিচ্ছু থাকবে না। অজিত বাবু, আপনার চেহারাটাও ভালো দেখছি না, উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না? শরীর ঢিস ঢিস করছে। বুঝেছি, আপনিও এক দাগ, শরীরটা বেশ ঝরঝরে হয়ে যাবে। ঔষধ লইয়া বাহির হইতেছি। অতুল বলিল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হইয়া বলিল, না, কে তিনি? অতুল বলিল, জানি না, আজ থানায় তার নাম শুনলাম, তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নাড়িয়া বলিলেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে আসি আমি বলিলাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করিয়া বসিল, তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো, তোমার কাছে সে আর লুকিয়ে রাখা চলবে না, তা বুঝতে পারছি। আমি তাহার বিছানায় গিয়া বসিলাম। সেও দরজা ভেজাইয়া আমার পাশে বসিল। ঔষধের পুড়িয়াটা তখন আমার হাতে ছিল। ভাবছিলাম সেটা খাইয়া নিশ্চিন্ত মনে গল্প করিব। মোড়ক খুলিয়া ঔষধ মুখে দিতে যাইতেছি, অতুল আমার হাতটা ধরিয়া বলিল, এখন থাক, আমার গল্প শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিবাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিস ফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম। বিস্ময় আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়া উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করে অতুল বলিল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বল। রেডিয়াম অঙ্কিত ঘড়িটার দিকে চাই বলিলাম, এখনো অনেক সময় আছে, রাত্রি 2টোর আগে কিছু ঘটছে না, তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেব। রাত্রি বোধ করি তখন 1:30 হবে। অন্ধকারে চোখ মিলিয়া বিছানায় শুইয়াছিলাম। শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছিলাম। অতুল যে জিনিসটি দিয়াছিল সেটি দৃঢ় মুষ্টিতে ডান হাতে ধরিয়াছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল। ঈর্ষাটা আগে হইতেই স্থির হইয়াছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম। বুঝলাম সময় উপস্থিত হইয়াছে। তারপর কখন দরজা খুলিল জানিতে পারিলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করিয়া একটা শব্দ হইতে সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হাতে আমি তরাক করিয়া বিছানা হইতে লাফাইয়া উঠিলাম। দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলো সুইচ ধরিয়া অতুল তারই শয্যার পাশে হাঁটু গাড়িয়া বসিয়া। মরণাহত বাঘ যেমন করিয়া শিকার দিকে ফিরিয়া তাকায়, তেমনি বিস্ফারিত নেত্রে চাহিয়া ডাক্তার অনুকূলবাবু। অতুল বলিল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু,
আপনার মতো পাকা লোক শেষকালে কিনা পাশ বালিশ খুন করলে? ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়ছেন কি গুলি করেছি? অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠিয়া দরজা দিয়ে পলাইবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তাহার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করিল। মাটিতে উঠিয়া বসিয়া ডাক্তার বলিল, বেশ, হার মানল, কিন্তু আমার অপরাধ কি শুনি? অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করিয়া দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করিল। অতুল বলিল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশে সমর্পণ করছি। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাতকড়া লাগাইলেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া বলিল, এ ষড়যন্ত্র। পুলিশ আর এই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলিল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলিল, আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তার মুহূর্ত মধ্যে তেমনি কুকড়াইয়া গেল। তাহার মুখ দিয়ে আর কথা বাহির হইল না, শুধু নির্নিমেষে চক্ষু দুটো ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল এ যেন সেই সাদা সিধা নির্বিরোধ অনুকূলবাবু নহে, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিল। ইহারি সহিত এতদিন পরম বন্ধুত্বভাবে কাল কাটাইয়াছি ভাবিয়া শিহরিয়া উঠিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলো দেখি ডাক্তার? মরফিয়ার গুঁড়ো না? বলবে না? আচ্ছা, বলো না, কেমিক্যাল পরীক্ষা ধরা পড়বেই। একটা চুরুট ধরাইয়া বিছানার উপর আরাম করিয়া বসিয়া বলিল, দারোগাবাবু, এবার আমার এর তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে পর ডাক্তারের ঘর খানা তল্লাশ করিয়া 2টি বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করিয়াছিল, আর বাং নিষ্পত্তি করেন নাই। অতঃপর তাহাকে বমাল সমেত থানায় রওনা করিয়া দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া দেয়া ব্যোমকেশ বলিল, এখানে তো সব লণ্ডভণ্ড হয়ে গেছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়ানো যাবে। হ্যারিসন রোডের একটা বাড়ির তেতালায় উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। ব্যোমকেশ বলিল, স্বাগতম, মহাশয় দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করিলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা তো আরও খারাপ, তাই নিজের খেতাব দিচ্ছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতলাটা ব্যোমকেশের, গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভৃত্য পুটিরা। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দিব্যি বাসাটি। কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসার স্থান পরিবর্তন করেছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়া চা তৈয়ার করিয়া দিল। গরম পেয়ালায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আহ, তোমাদের মেসে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল, দোষ অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানলার কথাটা বলেই ধরা পড়ে গেল, বুঝতে পারছো না? ওই জানলা দিয়ে অশ্বিনীবাবু। না না, গোড়া থেকে বলো। চায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা তাই বলছি। কতক তো কাল রাত্রেই বললাম, বাকিটা শোন। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হইয়া উঠিয়াছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভিতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে
আরও অতিষ্ঠ করিয়া তুলিয়াছিল। এইরকম যখন অবস্থা, তখনই আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলুম। বললুম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এইসব খুনের কিনারা করতে পারি। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো, তিনি আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অকুস্থানের কাছে বেস অফ অপারেশনস থাকা দরকার, তাই তোমাদের মেসটা বেছে নিলুম। তখন কি জানতো যে বিপক্ষ দলেরও বেস অফ অপারেশনস ওই একই জায়গায়? ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক সে কথাও মনের মধ্যে উকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারের যে নাটের গুরু, এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে বোধহয়, সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলে যে তার ট্যাকের গেজে থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য কেমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল। তা দেখে আমার সমস্ত সন্দেহ ডাক্তারের উপর গিয়ে পড়ল। তারপর সন্ধেবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে, কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগলো। মনে হলো হয়তো তিনিই আসল আসামি। রাত্রিতে মেঝে কান পেতে যা শুনলুম, তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলুম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সে দৃশ্য দেখে ফেলেছিলেন, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছ। ডাক্তার কোকিনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক না হতেও পারে। সেদিন রাত্রে সে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তারও পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বুদ্ধিতার বশে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন। ফল হলো কিন্তু ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার অধিকারই রইল না। সেই রাত্রেই কোনো সময়ে যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারিনি, কিন্তু যখন আমি পুলিশকে বললুম যে ওই জানলাটাই অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ, যখন সে বুঝল আমি কিছু কিছু আন্দাজ করেছি, সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলো। তারপর পুলিশে এক মস্ত বোকামি করে বসল, আমাকে গ্রেপ্তার করলেন। যা হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি আবার মেসে ফিরে গেলুম। ডাক্তার তখন স্থির বুঝল যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিলেন। উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল, কোনো রকমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম, এত আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখনও পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণই হয়নি। অবশ্য তার ঘর খানা তল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি, তা কথা কখনো আদালতে প্রমাণ করা হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমিও সেটাকে খারাপ করে দিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল। আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না।
তারপর আমরা যখন ওষুধ নিতে গেলুম তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলে আমরা তাই খেয়ে এমন ঘুমোবো যে সেই নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলেন। আর কি? আমি বললাম, এখন উঠলুম ভাই, তুমি বোধহয় উপস্থিত ওদিকে যাচ্ছ না। না, তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার বাসায় যেতে হবে না? আমি বলছিলাম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা তো নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করিয়া থাকিয়া বলিলাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলিল, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন। ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প সত্যান্বেষী। আজকে ছিল দ্বিতীয় পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।